সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরের মাটিতে পদার্পণ করল বাংলাদেশের রাজকীয় পরিবহন কোম্পানি এবং দেশের রাস্তায় লাক্সারিয়াস এসি বাসের যাত্রী সেবা দেওয়া অপারেটর গ্রিনলাইন পরিবহন। আজ ৩ তারিখ সর্বপ্রথম ট্রিপ নিয়ে উভয় দিক থেকে রওনা করবে গ্রিনলাইন পরিবহনের বাসগুলো। আজ ঢাকা থেকে 2 ইউনিট এবং উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর থেকে 1 ইউনিট বাস যাবে ঢাকার উদ্দেশ্যে। তবে গত 1 তারিখ রাতে একটি ট্রায়াল ট্রিপ গিয়েছিল ঢাকার রাজারবাগ থেকে রংপুরের উদ্দেশ্যে। সেই বাসের ভ্রমণ সঙ্গী হতে পেয়ে আমি নিজেকে অনেকটাই সৌভাগ্যবান মনে করছি। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে অনেক আগে থেকে মাল্টি এক্সেল বাস চলাচল করে হানিফের হাত ধরেই। হানিফ এন্টারপ্রাইজের ভলভো যে বাসগুলো, অনেকগুলো বাসই মাল্টি এক্সেল যেগুলো উত্তরের বিভিন্ন রাস্তায় চলাচল করে। তবে এই প্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস প্রবেশ করলো রংপুর শহরে। উত্তরবঙ্গের নতুন 6 লেনের রাস্তায় জার্মানির এই দানবগুলোর কী রকম পারফরমেন্স ছিল সেই অভিজ্ঞতা তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু অতিক্রম করে এত বড় মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো কীভাবে রংপুর শহরে প্রবেশ করলো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যাক। বাংলাদেশের রাজকীয় অপারেটর এবং বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম ডাবল ডেকার ম্যান বাসের স্বাদ দেওয়া অপারেটর গ্রিনলাইন পরিবহন। এত বছর বাংলাদেশের বিভিন্ন জেলাতে রাজত্ব করলেও রংপুর বিভাগে তাদের পদচারণাটা খুব একটা বেশি ছিল না। সম্প্রতি অর্থাৎ আগামী 3 তারিখ থেকে আবারও চালু হচ্ছে ঢাকা রংপুর রুটে গ্রিনলাইন পরিবহনের এই ডাবল ডেকার বাসগুলো। পূর্বেও যখন রংপুরে বাসগুলো চলাচল করত তখন এই রকম ছোট ছোট অর্থাৎ সিঙ্গেল এক্সেলের বাসগুলো চলাচল করত ঢাকা রংপুর রুটে। তবে এখন সর্বপ্রথম মাল্টি এক্সেল ম্যানের এই বাসগুলো চলাচল করবে ঢাকা রংপুর রুটটিতে। এখন রাত 12টা 15 আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার রাজারবাগে গ্রিনলাইনের যে মূল কাউন্টার রয়েছে সেই কাউন্টারে। আজ ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে কোনো ট্রিপের গাড়ি যাবার কথাই ছিল না, শুধুমাত্র একটি ট্রায়ালের গাড়ি যাবার কথা ছিল, বাট তার এখন পর্যন্ত টাইম শিডিউল ঠিক ছিল না। হঠাৎ করেই 11:15টার সময় ফোন আসে যে আজই একটি গাড়ি যাবে ট্রায়ালের উদ্দেশ্যে। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব চলে আসি রাজারবাগ গ্রিনলাইনের কাউন্টারে। এই হলো রাজারবাগের গ্রিনলাইনের মূল কাউন্টার। এই জায়গা থেকে আপনারা যেসব জায়গাগুলোতে ভ্রমণ করতে চান সেই জায়গাগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন। আর এই পাশেই রয়েছে সামনের দিকে ওয়েটিং লাউঞ্জ। এই জায়গাতে বাস আসার পূর্বে আপনারা ওয়েট করতে পারবেন। বেশ সাজানো গোছানো, অনেকটা ওয়েল ডেকোরেটেড। গ্রিনলাইন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, কুয়াকাটা, সাতক্ষীরা এবং বেনাপোল পর্যন্ত চলাচল করে। তবে সবগুলো রেস তাদের ডাবল ডেকার বাসগুলো চলে না, শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকা, খুলনা, বেনাপোল এই রুটগুলোতে তাদের ডাবল ডেকার বাসগুলো চলাচল করে। এবং এরপরেই তারা চালু করছে ঢাকা রংপুর, যেখানে তাদের ডাবল ডেকার বাসগুলো চলাচল করবে। আমার সামনে বর্তমানে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি গ্রিনলাইনের বহরে চলাচল করা লাস্ট লটের ডাবল ডেকার বাস। মূলত আজ রাতে এই বাসটি ঢাকার রাজারবাগ থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করবে। কিন্তু গাড়ির ধোয়া মোছা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু ঠিকঠাক করতে করতেই প্রায় 2:15 বেজে যায়। গাড়ি রাজারবাগ থেকে ছাড়তে আরও বেশ বাসে ওঠার সাথে সাথেই দেখবেন আপার ডেকে যাওয়ার জন্য যে সিঁড়ি সেগুলোতে বেশ ভালোই লাইটিং করা রয়েছে। আর এই হলো বাসের ড্যাশবোর্ড। মূলত এই জায়গা থেকেই বাসটিকে কন্ট্রোল করা হবে। ড্যাশবোর্ডের মধ্যে একটা ছোট্ট মনিটর রয়েছে যেখানে মূলত এই বাসের লাগা মোট 4টি ক্যামেরা দেখা যায়। আর এটি হলো লোয়ার ডেক। লোয়ার ডেকে 2:1 ফরমেশনে সর্বমোট 11টি সিটের ব্যবস্থা রাখা হয়েছে। সবগুলি সিটই বিজনেস ক্লাস সিরিজের। আর এই সিটগুলো বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস বাসে সবচেয়ে লাক্সারিয়াস সিট বললে ভুল হবে না। এই হলো বাসের আপার ডেকে যাওয়ার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়ি। এইখানে বেশ ভালোই লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আসলে এটা অনেকটা সুন্দর দেখা যায় দূর থেকে। আর এই হলো বাসের আপার ডেক। এই আপার ডেকও বিজনেস ক্লাস সিরিজের সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এই আপার ডেকে সর্বমোট 32টি বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার রাখা হয়েছে এবং এই সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। এবং বাসের সিটগুলোর মাঝখানে যে মধ্যবর্তী রো, এখানেও বেশ ভালোই গ্যাপের ব্যবস্থা রয়েছে। এই বাসের লোয়ার ডেক এবং আপার ডেক মিলে সর্বমোট 43টি আসনের ব্যবস্থা রয়েছে এবং সবগুলি আসনে বিজনেস ক্লাস সিরিজের। প্রত্যেকটি সিটের পিছনের দিকে যাত্রীদের সুবিধার্থে একটি করে হ্যান্ডবার এবং স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জারির ব্যবস্থা রাখা হয়েছে এবং নিচের দিকে পাদানির ব্যবস্থাও রয়েছে। এই বাসগুলো বাংলাদেশে এসেছে প্রায় আনুমানিক 1 বছরের কিছু সময় আগে। তারপরে এখনো এই বাসের সিটগুলোর নেক পিলে হেডে যথেষ্ট নরম এবং সিটগুলো যথেষ্ট নরম এবং আরামদায়ক এবং প্রত্যেক সিটের সাথে এরকম লেগ রেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে। এই বাসে যাত্রীদের সেফটির কথা মাথায় রেখে প্রত্যেক সিটের সাথে সিট বেল্টের ব্যবহার রাখা হয়েছে এবং উপরের দিকে অর্থাৎ সিটগুলোর উপরের দিকে এরকম হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রয়েছে যেখানে আপনার হাতের ছোট ব্যাগ বা লাগেজ রাখতে পারবেন। সেফটি পারপাসে এই বাসের ভেতরের দিকে বেশ কিছু ক্যামেরাও ইনস্টল করা হয়েছে। অপেক্ষা করতে করতে একটা সময় খুবই বিরক্ত লাগছিল, কেননা প্রায় 3 ঘন্টা ধরে আমি এই রাজারবাগ কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি। তবে গাড়ি ছাড়তে বেশ কিছু বিলম্ব হচ্ছে। বিলম্বের বেশ কিছু কারণও রয়েছে। রাত 11:30 থেকে ওয়েট করতে করতে এখন প্রায় ঘড়ির কাঁটা রাত 2:33। আর এই মুহূর্তে আমরা রওনা হচ্ছি গ্রিনলাইনের মূল কাউন্টার রাজারবাগ থেকে উত্তরের বিভাগীয় শহর রংপুরের উদ্দেশ্যে।
লেডি রঙিলো কেমনে আসছে চলে লাগতেছে আর এই রঙিলো চলবো কেমনে রে রাজারবাগ কাউন্টারের ঠিক অপোজিট প্রান্তে যে ফ্লাইওভার রয়েছে সেটির দিকে আমরা উঠে গেলাম এবং এই ফ্লাইওভার ধরেই আমরা পৌঁছে যাব বাংলা মোটর। এরপর কারণ বাজার, ধানমন্ডি 32, গাবতলী, সাভার হয়ে আমরা পৌঁছে যাব রংপুরে। রাজারবাগ থেকে রওনা হবার কথা ছিল রাত 12টা, কিন্তু প্রায় 2.5 ঘন্টা লেট করে, অর্থাৎ রাত 2:30টার পরেই আমরা রওনা হয়েছি। তবে প্রায় 2.5 ঘন্টা লেট হবার কারণে হয়তোবা আমাদের রংপুর শহরে পৌঁছতে প্রায় সকাল 9টা-10টা হয়ে যেতে পারে। ঢাকার ধানমন্ডি 32 পার হওয়ার পরে আসাদগেরে আসার পরপরই শুরু হয় ঝুম বৃষ্টি এবং প্রচুর জ্যাম। এত পরিমাণ ট্রাকের জ্যাম যা আমি এর আগে কখনোই দেখিনি। বিগত অনেক বছর ধরে ঢাকা শহরে থাকি, মূলত ছুটির দিনগুলো অর্থাৎ বৃহস্পতিবার দিন একটু বেশি চাপ পড়ে, তবে আজ সপ্তাহের মাঝামাঝি এত পরিমাণ ট্রাকের চাপ হবে কখনো বুঝতেই পারিনি। এরই মধ্যে ঢাকার গাবতলী পার হয়ে আমিনবাজার অতিক্রম করে এখন রয়েছি ঢাকার হেমায়েতপুরের একেবারে অনেকটা কাছাকাছি। আমাদের আজকের বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি মূলত ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকা, খুলনা এই রুটে সবসময় গাড়ি চালিয়েছেন। এই রুটে তিনি সম্পূর্ণ নতুন, যার কারণে তিনি খুব বুঝে শুনে আস্তে ধীরে সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছিলেন। কোন জায়গায় স্পিড ব্রেকার রয়েছে, কোন জায়গায় রাস্তার ঢেউ রয়েছে, এগুলো লক্ষ্য করে উনি খুবই সাবধানতার সহিত চলেছেন আজ। এখন ঘড়ির কাঁটা প্রায় রাত 3টা 33 অর্থাৎ রাত 2টা 33 আমরা রাজারবাগ থেকে রওনা হয়েছি এবং এখন রয়েছে হেমায়েতপুরে, অর্থাৎ এই রাস্তা আসতে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেছে। যেখানে মোটামুটি রাতে রাস্তা খালি থাকার কারণে 15-20 মিনিট বা 25 মিনিটের মধ্যে আসার কথা, সেখানে আসতে 1 ঘন্টা লেগে গিয়েছে। মূলত এখানে ফুয়েল ব্রেক দেওয়া হয়েছে কফিল উদ্দিন ফিলিং স্টেশনে। ফুয়েল ব্রেক শেষে রাত 3টা 49 আমরা আবারও আমাদের যাত্রা শুরু করি। এই পাশের রাস্তা মোটামুটি খালি। গাবতলী পর্যন্ত যে পরিমাণ ট্রাকের জ্যাম দেখেছিলাম এইদিকে ঠিক এমনটা দেখতে পাচ্ছি না, তবে মাঝে মাঝে বেশ বড় বড় সিরিয়াল দেখা যাচ্ছে ট্রাকের। এই মুহূর্তে আমরা রয়েছি সাভার বাস স্ট্যান্ডে, অর্থাৎ সাভার বাস স্ট্যান্ড ক্রস করছি। এখন ঘড়ির কাঁটা রাত 4টা 2 আর এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারে কাছাকাছি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাইপাইল এই জায়গাগুলো পার হওয়ার পরে আমরা খুব আরামের সাথেই পৌঁছে যাই চন্দ্রাতে। তবে চন্দ্রা পার হওয়ার পরে আমরা এক বিশাল জ্যামের দেখা পাই, যে জ্যাম কাটতে কাটতে প্রায় সকাল হয়ে গিয়েছে। তবুও এই জ্যামে আমরা গাড়ি ঠেলতে ঠেলতে এগিয়ে যাই যমুনা সেতু পর্যন্ত। পদ্মা সেতুর পরে আরও একটি ইতিহাসের সাক্ষী হয়ে গেল গ্রিন লাইনের ডাবল ডেকারের এই বাসটি, যে এই বাসটিতে আমি আজ ভ্রমণ করছি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে। অনেক পূর্বে এই অঞ্চলে অর্থাৎ উত্তরবঙ্গে গ্রিন লাইন পরিবহনের চলাফেরা থাকলেও বর্তমানে অনেক বছর ধরে এই পরিবহন কোম্পানিটি বন্ধ রয়েছে। পূর্বে ঢাকা, রংপুর, সৈয়দপুর এবং ঢাকা, রাজশাহী এই রুটটিতে গ্রিন লাইন পরিবহনের বাস চলাচল করত। আমি আজ যেই বাসে রয়েছি এই বাসটি সর্বপ্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকারের বাস, যেটি উত্তরবঙ্গে প্রবেশ করছে। আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলতে আমরা চিনি এই যমুনা সেতুকে। আর এখন আমরা রয়েছি যমুনা সেতুতে। গতকাল রাতে আমরা রাত 3টায় ঢাকা থেকে রওনা হয়েছি রংপুরের উদ্দেশ্যে। মূলত আজ বিকালের দিকে গ্রিন লাইন কোম্পানির যে মূল কাউন্টার রংপুরে রয়েছে সেই কাউন্টারটি উদ্বোধন হবে, যার কারণেই এই বাসটি গত রাতে ঢাকা থেকে রওনা হয়েছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এই বাসে তেমন কোনো যাত্রী নেই, বাসের ম্যানেজমেন্টের কয়েকজন আর আমরা যারা ভিডিও করছিলাম তারাই মূলত যাচ্ছিলাম। এখন রাস্তায় প্রচুর জ্যাম আর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমাদের আজ অনেক দেরি হয়ে গিয়েছে। আর এত পরিমাণ ট্রাকের জ্যাম ছিল যা আমি কখনোই দেখিনি।
আর যেই সেতু দিয়ে যাচ্ছিলাম এই সেতুর ডান পাশেই দেখুন নতুন একটি রেলওয়ে সেতু হয়েছে। মূলত পূর্বে এই যমুনা সেতুর পাশ দিয়ে একটা রেল লাইন করা রয়েছে, সেখান দিয়ে ট্রেন যেত, তবে খুবই হালকা অর্থাৎ নর্মাল স্পিডে। তবে নতুন যে সেতুটি হয়েছে সেটি দিয়ে মোটামুটি বেশ ভালো গতিতে ট্রেন ছুটে যায় উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে। আপনারা ডান পাশে লক্ষ্য করলেই দেখবেন যে কি পরিমাণ এখন পর্যন্ত ট্রাকের জ্যাম রয়েছে। মূলত আমরাও আজকে এই সেতুর উপরেই প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম, এত পরিমাণ বিশাল জ্যাম ছিল। তবে কি কারণে জ্যাম এখন পর্যন্ত জানা হয়নি। মূলত আজ রাত থেকেই উভয় দিক থেকে অর্থাৎ রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে গ্রিন লাইনের ম্যানের ডাবল ডেকার বাসগুলো ছেড়ে যাবে। মূলত সকাল 7টায় এবং সকাল 10টায় উভয় দিক থেকে ছেড়ে আসবে এবং রাত 10টায় এবং 11টায় উভয় দিক থেকে একই শিডিউলে গাড়িগুলো ছেড়ে আসবে। বর্তমানে ঈদ উপলক্ষে এই বাসগুলোর ভাড়া 2400 টাকা রাখা হলেও রেগুলার ভাড়া রাখা হবে এই বাসগুলোর 1600 টাকা। দেশের পরিবহন সেক্টরের রাজকীয় অপারেটর অথবা বাংলাদেশের এসি বাসের প্রতিকৃত যে কোম্পানিটি মূলত গ্রিন লাইন, তারাই বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম লাক্সারিয়াস সেগমেন্টের এসি বাসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এই কোম্পানিটি সর্বপ্রথম স্লিপার বাস চালু করেছিল ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে এবং এই কোম্পানিটি সর্বপ্রথম মাল্টি এক্সেলের ডাবল ডেকার বাস এনে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশের মানুষকে। আর সেই বাসগুলি বর্তমানে চলাচল করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে, ঢাকা, খুলনা এবং ঢাকা বেনাপোল রুটে। এরপরেই তাদের নতুন আরও একটি রুট আজকে থেকে উদ্বোধন হচ্ছে, সেটি হলো ঢাকা রংপুর। হয়তো পরবর্তীতে ঢাকা রাজশাহী এই রুটটিতেও তারা যাত্রী সেবা শুরু করবে পুনরায় আগের মতো। যাই হোক, কথা না বাড়াই, চলুন একসাথে উপভোগ করা যাক যমুনা সেতুর এই সকালের মুহূর্ত। এখন সকাল প্রায় 7টা বাজে আর এই প্রাকৃতিক শুভ্র স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে চলুন যাওয়া যাক রংপুরের উদ্দেশ্যে। আপনি কি ওখানে বসবেন? আর ওখানে আরাম করো কি, এখানে বসে কষ্ট করে লাভ আছে। আচ্ছা ঠিক আছে। ওনারে দরকার পড়বো বাইক বান্ধার পরে এখন তো উনি রেস্ট করুক না, অসুবিধা নেই। আর রাস্তায় আমরা একটু চা পানি খাইতে হবো না, কিছু খাই নাই, খিদে লাগছে না করা। ওই কফিলের ইয়ে নেবো না? কপিলেতে ওই দেখি নাস্তা পানি পাবো কিছু। আল্লাহ ভরসা, আমি জানি না। আচ্ছা যাক, বিস্কুট খাইলেও চলবো, অসুবিধা নেই, কারণ আমি তো কিছু রাতে নিয়ে কিছুই খাই নাই। সমস্যা নেই। ওই পাম্পের থেকে কিছু নিয়ে নিয়ে। হ্যাঁ ইনশাল্লাহ ওইখান থেকে কিছু খাইলো মনে। কারণ আমরা তো হোটেল কন্ট্যাক্ট করি নাই এখনো। হোটেলে আমরা ব্রেক দিব না, দরকার পড়লে আমরা ছোটখাটো রাস্তাঘাটে অনেক সাদের উপরে যাবো। দোকানপাট থাকে না, লাগলে হইতে হালকা পাতলা খাইলো মনে, অসুবিধা নেই। এমনি ওই হোটেল ছাড়া এমনি ঢাকা ভাঙ্গা রাস্তা যেরকম চালাইছেন এরকম করে চালাবেন আর কি। ওই সেম রাস্তায় ঢাকা ভাঙ্গা। আরে ফোর লেনে ভালো রাস্তা গেলে নাকি এদিকে ভাঙ্গার মতো রাস্তা নেই, ভালো রাস্তা তো মানে সামনে, আরো সামনে চন্দ্রার পরে ওই রাস্তা তো ভালো। ঢাকা ভাঙ্গা রাস্তা যেরকম চালাইছেন এরকম করে চালাবেন আর কি। এরই মধ্যে আমরা যমুনা সেতুর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ এই যমুনা সেতু অতিক্রম করলেই আমরা মূলত প্রবেশ করব উত্তরবঙ্গে। যমুনা সেতুর এই পারে অর্থাৎ ঢাকা প্রান্তে মূলত টাঙ্গাইল এবং ওই পারে সিরাজগঞ্জ। ওই রাস্তা তো ভালো। কামাইছে কে দেখতে ভিতরে না বাইরে? বাইরে দেখতে ভিতরে না বাইরে? বাইরে আমরা যমুনা সেতু অতিক্রম করে ফেলেছি এবং তার সাথে সাথে একটি নতুন ইতিহাস গড়ল গ্রিন লাইনের এই নতুন বাসটি। যদিও এই বাসটি নতুন না, অর্থাৎ গ্রিন লাইনের বহরে থাকা লাস্ট লটের বাস মূলত এটি, তবে উত্তরবঙ্গের জন্য একেবারে নতুন কোম্পানির এবং নতুন বাস এই বাসটি। আর এই বাসটি ইতিহাস যেমন গড়েছিল, অর্থাৎ এই কোম্পানির বাসগুলো যেমন ইতিহাস গড়েছিল প্রথম পদ্মা সেতু অতিক্রম করে, এরপরে আবারও ইতিহাস গড়ল যমুনা সেতু প্রথমবার এইরকম ডাবল ডেকার বাস অতিক্রম করে।
আর এমন একটি ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজের কাছে নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে হচ্ছে। এবং আমার সাথে শুধু আমি আজ একাই নই, আমার সাথে রয়েছে বাংলাদেশের ইউটিউব চ্যানেলের অনেক জনপ্রিয় একটি মুখ রায়ান বিন আমিন। রায়ান ভাই এবং আমরাই একসাথেই গত রাতে রওনা হয়েছিলাম উত্তরের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটা সকাল 7:56 আর কিছুক্ষণ আগে আমরা অতিক্রম করলাম যমুনা সেতু। এখন এগোচ্ছি সিরাজগঞ্জের দিকে। যদিও যমুনা সেতু অতিক্রম করার কথা ছিল সকাল 6টার মধ্যেই, কিন্তু রাস্তার জ্যাম এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের আজ অনেকটাই লেট হয়ে গিয়েছে। সকাল 8:30 আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি উত্তরের নামকরা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফুড ভিলেজে। এই ফুড ভিলেজে সবচেয়ে বেশি গাড়ির চাপ থাকে মধ্যরাতে এবং দুপুরবেলা। তবে এখন যেহেতু সকাল, খুব একটা বেশি গাড়ির চাপ নেই এই মুহূর্তে। অলরেডি আমাদের ফুড ভিলেজে প্রায় 1 ঘন্টার একটা বিশাল বিরতি হয়ে গিয়েছে। যদিও আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করিনি তেমন কেউই, তাই এখানে বেশ ভালোই একটা গ্যাপ দেওয়া হয়। এখন প্রায় ঘড়ির কাঁটা 9:25 আর আমরা এই মুহূর্তে আবারও উঠতে যাচ্ছি আমাদের গাড়িতে। সকাল 9:30 নাগাদ আমরা উত্তরের হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফুড ভিলেজ অতিক্রম করে রওনা হই আবারও রংপুরের উদ্দেশ্যে। এসআর কোম্পানির মালিক হোটেল বুঝছেন, ওই যে এটাই কইছে, উনি কইলো 6 বারের এমপি। বাজার করে খাবার খাইবো না। আমি তো মাঝে যদি কই যে আমরা যে কোনো হোটেলে গেলে বিরিয়ানি খান, খিচুড়ি খান, গরু খান, আমরা যে আমরা মিল নেয় না, ওনারে লাগতেও পারে কোম্পানি ব্যবসার সাথে। ঠিক আছে, আইতে দিন হয় না, যাইতে হয় না, কিন্তু কথা বইয়া বলেছে ভালো রাস্তা তো মনে সামনে আরো সামনে আমরা হয়ে গেছি, রাস্তা তো ভালো তাড়াতাড়ি গাড়িটা সাজাই ধুয়ে দেয়। আপাতত লাগতেছে না, আমি যদি লাগে নাম্বার রাখবো, ইনশাল্লাহ যোগাযোগ করবো। ঠিক আছে, জি জি জি, আসসালামু আলাইকুম। কত ধরনের আর আমাকে এমনি সাবুত করে না জানা গেছে এমনি। আচ্ছা, এরপরে আমরা দৌড়াদৌড়ি করবো, ছেড়ে দিতে হ্যাঁ এত দিন ধরে চালাইতেছে, অনেক গাড়ি আছিল। ওই যে মেঘনাঘাট থেকে আজিমপুর যে রোড চালু করছি, হেভি ব্যবসা আছে। ওই রোডও আমার একটা গাড়ি ছিল। নির্বাচন আগে আর কোনো চাবি নেই, এই নির্বাচন আগে যমুনা সেতু পর্যন্ত আমরা যে পরিমাণ ট্রাকের জ্যাম পেয়েছি, এই দিকে আসার পরে তা একেবারে পুরোটাই বিপরীত একটা চিহ্ন দেখতে পাচ্ছি। কেননা রাস্তা মোটামুটি সম্পূর্ণ খালি এবং ড্রাইভার সাহেবও মোটামুটি গাড়ির গতি 70-80তেই চালাচ্ছিলেন। তবে পুরোটা রাত গাড়ি চলেছে 20-30 স্পিডে। ছেলের মেয়ে বড় ওই মাইগ্রেশন ভিসা, ইমিগ্রেশন ভিসা ছিল, যারা পাসপোর্ট টাকা, যেমন আমার ভাই তার রিলেটিভ, আমার সময় লাগে কিন্তু সিস্টেমে দিয়ে দেয়, সময় লাগে দিয়ে দেয়। নিজের লাগে মানে 13 বছর আগে ছিলেন ক্লাস 9-এ পড়ে। মেয়ে অনার্স মাস্টার্স করছে ইন্ডিয়ান মহিলা কলেজ থেকে। আচ্ছা, মতিঝিল আইডিয়াল গার্লস কলেজ থেকে ইন্টার করছে, এরপরে ইন্ডিয়ান মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স করছে, পরে এমএ বিএ দিয়েছে। সময় সকাল 10:08। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি বগুড়ার বনানীতে। এই জায়গা থেকে আমরা বাম দিকে অর্থাৎ বাইপাস হয়ে বের হব সামনের দিকে। সামনে ভিতরে ভিতরে সোজা গেলে 7 মাথা। আবার এই মাথায় গিয়ে একটা রাস্তা পাবেন, ওখান থেকে বগুড়া ঢুকবে। আমি অনেকদিন আগে আইছিলাম বগুড়াতে, বগুড়া এলাকায় বগুড়ার পরে যতটাই সামনের দিকে এগোচ্ছিলাম, রাস্তার দুই ধারে বেশ কিছু বাস লাভারে দেখা পাচ্ছিলাম, যারা অনেকে ভিডিও বা কেউ ছবি তুলতে ব্যস্ত ছিল। কেননা উত্তরবঙ্গে সর্বপ্রথম এরকম ডাবল ডেকার বাস এসেছে, যার কারণেই এত মানুষজন রাস্তার দুধারে। গাড়ি বন্ধ করে দিবেন, দেন যান। গাড়ি কেমনে চালাইতে হয়, এই গাড়ির বিচার লাগলে প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত যাইব। এই তো মোবাইল টিপতেছে, পাত্তাই দিল না আমার কথাটা। মানে হ্যাঁ মনে করলো, মানে আমি মনে হয় যে একটা পিয়ন। আমি বললাম কেন,
বলে আই এম ইন রেস্ট। এই দিকের রাস্তা যথেষ্ট খালি, মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তাগুলো যেরকমটা অনেকটাই খালি থাকে ওই রকমই ফাঁকা ফাঁকা রাস্তা আজ এই সময়ে। আমার আর ডিস্টার্ব করবো না। এই টুলে বলা 18 ঘন্টা সিট আছে, কিন্তু আমরা সিটে বইতে ভালো লাগে না। আমি পাশে সামনে আছে, ওরা পুরান গাড়ি না সাইডে দেখে না, পুরান গাড়ি ছিল যেগুলো রাস্তায় দাঁড়ায় এগুলো অনেক বদনাম রংপুর শহরের মধ্যে গেলেই তো দেখবেন কাউন্টারের সামনেই গাড়িটা। একটু আগে ওকে বললাম এই যে আমাদের গাড়ির বাড়িতে ঘড়ির কাঁটা সকাল 10:52 আর এরই মধ্যে আমরা পৌঁছে গেছি পলাশবাড়িতে। এদের পরিবারগুলো মূলত এই পলাশবাড়ি থেকে ডান দিকে গেলে গাইবান্ধা শহর আর বাম দিকে গেলে দিনাজপুরের ঘোড়াঘাট। চুয়াডাঙ্গায় আছে সাতক্ষীরা ইয়ে না কোনটা মান একটা কোনটা ইয়ে আছে গাছ আছে কালকে দুপুর ঠিক আছে। আমি পাশে সামনে আছে, ওরা পুরান গাড়ি না সিরাজগঞ্জের ওই পাশে যেমন অনেকটা সময় নষ্ট হয়েছিল, এই পাশে সেরকম ঠিক সময় নষ্ট হচ্ছে না। ওইদিকে গাড়ির গতি খুব কম থাকলেও এইদিকে গাড়ির গতি মোটামুটি 90 উঠে গেছে, আর এই গাড়িগুলো মূলত 90তেই লক করা। টেকসই। এই যে ভুট্টা ক্ষেত দেখলাম, ভুট্টা ক্ষেত, এই যে বামের দিকে ভুট্টা ক্ষেত, হ্যাঁ ভুট্টা ভুট্টা ক্ষেত না ঈদের সময় পূর্বে এই রুটটিতে প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হতো, কিন্তু বর্তমানে ঢাকা থেকে একেবারে রংপুর শহর পর্যন্ত 6 লেনের রাস্তা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় হয়তো কাজ বাকি রয়েছে, যার কারণে এখন আগের মতো অতটা যানজট সৃষ্টি হয় না এবং ঈদের মধ্যেও ঘরমুখ মানুষ খুব আরামের সাথে বাড়িতে পৌঁছাতে পারে। শিডিউলটা আইলে তো আর সময় পাবো না, এদিক সেদিক। এখন সময় সকাল 11:38। আমরা রংপুরের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, হয়তোবা আর আধা ঘন্টার মধ্যে রংপুর শহরে প্রবেশ করতে পারবো। আমি আপনার বাসা বলে এদিকে সিরাজগঞ্জে ফুটবিলে ব্রেক দিছিল তো এই বলো এখন সময় 11:57 আর এরই মধ্যে আমরা পৌঁছে গেছি রংপুর মডার্নে। মডার্ন থেকে মূলত বাম দিকে গেলে আজকের এই গ্রিন লাইনের কাউন্টার এবং এই সাইডে মূলত সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই জায়গাগুলো, আর ডান দিকে গেলে মূলত কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, এছাড়াও চ্যাংরাবান্ধা বর্ডার সবগুলো ডান দিকে। লাইভ ট্যাপটা দিবা নাকি আমি দামড়াইছি মেলা ভিতরে তো আপনারা কেমনে কি করুন কয়টা তাহলে কি করব কি করব আমি মনে করেন হিসাবে বুঝলাম কয়টায় 12টায় স্পট 9 ঘন্টা প্রায়। সালে 12টা হইলে কয় ঘন্টা? রংপুর মডার্ন অতিক্রম করে যখন আমাদের আজকের এই ডাবল ডেকার বাসটি রংপুর শহরে প্রবেশ করে, মূলত সেই স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করেছিলাম এবং সক্ষম হয়েছিলাম। আর ইতিহাসের পাতায় এই বাসটি সর্বপ্রথম নাম লেখালো উত্তরবঙ্গের পাতায়, কেননা এই বাসটি সর্বপ্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস যা সর্বপ্রথম রংপুর বিভাগে প্রবেশ করলো। রংপুরে প্রবেশের পর এখন আমরা এগোচ্ছি টার্মিনালের দিকে। মূলত সবগুলো ঢাকাগামী বাসের কাউন্টার কামারপাড়ার দিকে, তবে গ্রিন লাইনের কাউন্টার কিন্তু কামারপাড়ার দিকে নয়। গ্রিন লাইনের কাউন্টার নেওয়া হয়েছে বাস টার্মিনাল থেকে একটু সামনে থেকে পর্যটন মোটর রয়েছে, সেই পর্যটন মোটরের ঠিক অপোজিট প্রান্তে। মূলত গ্রিন লাইনের যে বাসগুলো রংপুরে চলাচল করবে এই বাসগুলো ডাবল ডেকার এবং মাল্টি এক্সেলের বাস। এত বড় বাস যদি কামারপাড়ার দিকে প্রবেশ করে সেক্ষেত্রে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওই রাস্তাটা অনেকটা ছোট, যার কারণে গ্রিন লাইন কর্তৃপক্ষ অত ভিতরের দিকে কাউন্টার নেয়নি। তারা চেষ্টা করেছে একটু বড় সড়ো রাস্তায় কাউন্টার নিয়ে রাখার জন্য, কেননা এই বাসগুলো অনেকটাই লম্বা এবং মাল্টি এক্সেলের গাড়ি। এই বাসগুলোকে ঘোরাতে গেলেও অনেক জায়গার প্রয়োজন পড়ে, যার কারণে আসলে শহরের ভিতরের দিকে কাউন্টার না নিয়ে মূলত বাইরের দিকে আউটসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এতে যাত্রীদেরও হ্যাসেল কম হবে, কেননা কামারপাড়া থেকে গাড়িগুলো যখন বের হয় তখন বেশ ভালোই জ্যাম সৃষ্টি হয়। আর এই জায়গাতে অর্থাৎ যেহেতু ফাঁকা জায়গাতে নেওয়া হয়েছে এই জায়গাতে তেমন জ্যামের সৃষ্টি হবে না। অবশেষে দীর্ঘদিন পর সকল জল্পনা কল্পনার অবসান শেষে দুপুর 12:13 নাগাদ গ্রিন লাইনের মাল্টি এক্সেলের এই ডাবল ডেকার বাসটি প্রবেশ করে তাদের মূল যে কাউন্টার রংপুরে সেই কাউন্টারে।
ঢাকা থেকে রংপুর পৌঁছাতে প্রায় 15-10 ঘন্টার মতো সময় লাগলেও রাস্তার জ্যাম, হোটেল বিরতি, ঝুম বৃষ্টি এগুলো বাদ দিলে প্রায় 7 ঘন্টার মতোই লেগেছে। এত বড় একটা বাস নিয়ে এত সাবধানতার সহিত এত শর্ট টাইমে রংপুর আসাটা আসলেই ডিফিকাল্ট, যা করে দেখিয়েছেন আমাদের এই গ্রিন লাইন পরিবহনের চালক। এই হলো গ্রিন লাইন পরিবহনের রংপুরের মূল কাউন্টার, যা পর্যটন মোটেলের ঠিক অপোজিটে অবস্থিত। এই জায়গা থেকে প্রতিদিন 4টি করে ট্রিপ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, সকাল 7টায়, সকাল 10টায় এবং রাত 10টায় এবং রাত 11টায়। একইভাবে ঢাকা থেকেও অর্থাৎ উভয় দিক থেকে একই শিডিউলে গাড়ি চলাচল করবে, সর্বমোট 4টি করে 8টি গাড়ি। উত্তরবঙ্গের বিভাগীয় শহর এই রংপুর, আর এই রংপুর থেকে বেশ কিছু ভালো মানের গাড়ি চলাচল করে ঢাকার রংপুর এই রুটিতে। তবে এই রুটে মাল্টি এক্সেল গাড়ি বলতে শুধুমাত্র ভলভোর গাড়িই ছিল। তবে বর্তমানে এই মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস গ্রিন লাইনে যেগুলো চলাচল করবে এগুলি মোটামুটি আমার জানা মতে সবচেয়ে দামি এবং আরামদায়ক বাস। আশা করা যাচ্ছে এই বাসগুলোতে যাত্রী চাহিদার মান সঠিকভাবে তারা পূরণ করবে এবং যাত্রীরাও ভালো মানের যাত্রী সেবা পাবে এই বাসগুলো থেকে। গ্রিন লাইন পরিবহনের যে রংপুর কাউন্টারটি তা এখন পর্যন্ত সাজানো গোছানো শেষ হয়নি, হয়তো খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং এই বাসটিকে কিছুক্ষণের মধ্যেই সাজানো হবে, কেননা বাদ আসর আজ মিলাদ মাহফিলের মাধ্যমে এই কাউন্টার এবং বাস এখান থেকে উদ্বোধন ঘোষণা করা হবে। আজ উদ্বোধনের পর আগামী 3 তারিখ থেকে উভয় দিক থেকে সঠিক টাইম মেনে গাড়িগুলো চলাচল করবে ঢাকা রংপুর এই রুটগুলোতে। যাই হোক, আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আমি মূলত চেষ্টা করেছিলাম মাল্টি এক্সেলের এই ডাবল ডেকার বাসগুলো যেহেতু সর্বপ্রথম রংপুর বিভাগে প্রবেশ করছে, এই রংপুর বিভাগে আসতে গেলে রাস্তার কি প্রতিবন্ধকতা রয়েছে বা ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল তাই শুধু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র। পুরো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।